আমন্ত্রণ দুপুরে বাংলাদেশের শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। শুরু হলো কঠোর লকডাউন, চেকপোস্টগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা, ঢাকায় ফিরে যানবাহন না পেয়ে হেঁটেই গন্তব্যে যাচ্ছেন অনেকে। সর্বনিম্ন 18 বছর বয়সীদের টিকা দেওয়ার কথা ভাবছে সরকার, জানালেন স্বাস্থ্যের ডিজি। প্রান্তিক পর্যায়ে এনআইডি দেখেই ভ্যাকসিন দেওয়ার চিন্তা ভাবনা। সর্বনিম্ন যেটা 18 পর্যন্তই হতে করে দেওয়া হবে। এর ব্যাপারে আমাকে মন্ত্রী মহোদয় আজকে সকালবেলা জানিয়েছেন। আমরা এটা আমাদের কমিটিতে আলোচনা করে কিভাবে এটা করা যাবে সেটা আমরা চিন্তা ভাবনা করি। কোভিডে কয়েক জেলায় আরও শতাধিক মৃত্যু, ঈদের শিথিলতায় শহর গ্রামে বেড়েছে ঝুঁকি। আগস্টের দ্বিতীয় সপ্তাহে সংক্রমণ বৃদ্ধির দলে দলে মানুষ শহর ছেড়ে গ্রামে গিয়েছে এবং স্বাস্থ্যবিধি মানে নাই, তার কারণে কিন্তু সংক্রমণটা বাড়ার একটা বড় ধরনের ঝুঁকি রয়ে গেল। বাগেরহাটের ফকিরহাটে ট্রাক চাপায় অটোরিকশার 6 যাত্রীর মৃত্যু, নিহতরা সবাই পান ব্যবসায়ী, ঘাতক চালক আটক। স্বাস্থ্যবিধি ছাড়াই সাভারে চলছে চামড়া প্রক্রিয়াকরণ, এবারও ন্যায্য দাম থেকে বঞ্চিত মাদ্রাসা এতিমখানা। গোপালগঞ্জে প্রধানমন্ত্রীর উপহারের ঘরে দ্বিগুণ খুশির ঈদ। শেখ হাসিনা আরো দান করে, সেজন্য দেশের জন্য আরো কিছু করতে পারে। সরকার আমাকে ঘর দিয়েছে, আমরা খুব আনন্দিত ঈদ করতেছি। উপকারভোগীদের স্বাবলম্বী করার উদ্যোগ প্রশাসনের। আফগানিস্তানে তালেবান অবস্থানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা, দেশটির সরকারকে সহযোগিতা করতে এই অভিযান, জানালো মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরও খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি, দেবাশিস রঞ্জন সরকার। দর্শক, আপনারা সবাই ঘরে এবং ঘরের বাইরে সব জায়গায় কিছুক্ষণ পরপর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ভালোভাবে জীবাণুমুক্ত করে নেবেন। এবারে বিস্তারিত। আবারও শুরু হয়েছে কঠোর লকডাউন। ভোর 6টা থেকে শুরু হওয়া এই লকডাউন চলবে আগামী 5 আগস্ট পর্যন্ত। বেলা বাড়ার সাথে সাথে রাস্তায় আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা দেখা যায়। রাজধানীর চেকপোস্টগুলোতে সড়কে বের হওয়া মানুষকে জিজ্ঞাসাবাদ করছে আইন শৃঙ্খলা বাহিনী। আজ অন্যান্য সময়ের থেকে সড়কে মানুষের চলাচল অনেক কম, তবে ফাঁকা সড়কে হঠাৎ 2-1টি ব্যক্তিগত গাড়ি দেখা গেছে। জরুরি প্রয়োজনে বের হওয়া অনেককেই হেঁটে গন্তব্যে রওনা দিতে দেখা যায়। লকডাউন কার্যকর ও ঢাকায় ফেরা মানুষের খবর জানবো সহকর্মীদের কাছ থেকে। রাজধানীর মগবাজার এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। রাব্বি, নগরীর অলিগলির সড়কগুলোয় মানুষের উপস্থিতি কেমন দেখছেন? লকডাউন বাস্তবায়নে সেসব এলাকায় কি আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা চোখে পড়ছে? তৎপরতা যে নাই সেটি বলবো না, তৎপরতা আছে। আমরা কিছুক্ষণ আগে মোহাম্মদপুর এবং রায়ের বাজারে যে চিত্র দেখেছি, সেখানে আসলে অলিগলিতে অসংখ্য মানুষের চাপ, চায়ের দোকান খোলা, এছাড়া নিত্য প্রয়োজনীয় যে দোকানগুলো সেগুলো বাদেও অসংখ্য দোকান খোলা পেয়েছি। এবং সেখানে আমরা দেখেছি দেবাশিস যে মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে, জরিমানা করা হচ্ছে। এখন আছি মগবাজারে এলাকায়, এখানে দেখতেই পাচ্ছেন একে তো গিঞ্জি এলাকা, অসংখ্য মানুষের বসবাস, সেই সঙ্গে মানুষজন আসলে বের হয়েছে যেহেতু জুমার দিন, আর কিছুক্ষণ পর জুমার নামাজ অনুষ্ঠিত হবে, সেই কারণে মানুষের চাপ যেমন রাস্তায়, এছাড়া এমনিতেই এই সমস্ত এলাকায়
ঘনবসতিপূর্ণ এলাকা বিধায় আসলে মানুষের চাপ থাকেই। সব এলাকায় যে পুলিশ বা র্যাব বা বিজিবি বা সেনাবাহিনীর টহল থাকবে বা টহল দিবেন তেমনটি কিন্তু প্রত্যাশাও কিন্তু করা ঠিক হবে না। কারণ হচ্ছে যে আমাদেরকে কিন্তু মানতে হবে এবং সেই মানানোর ব্যাপারটি কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী বা যারা মোবাইল কোর্টে যে ম্যাজিস্ট্রেট আছেন তারা বারবার করে যারা বের হচ্ছেন তাদের কাছে জানতে চাইছেন যে তার বের হওয়ার কারণটি যৌক্তিক কোনো কারণ যদি না বলতে পারেন তাহলে তাকে হয়তোবা কিছু অর্থদণ্ড করা হচ্ছে। সেই অর্থদণ্ডেই কিন্তু আসলে এই সমস্যার সংকট কিন্তু মোকাবেলা করা সম্ভব না যদি না নিজে থেকে সচেতন না হই। দেবাশিস, ধন্যবাদ রাব্বি যুক্ত হবার জন্য। রাজধানীর ফার্মগেট এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রিয়াজ রাহান। রিয়াজ, সড়কে মানুষের চলাচল কেমন দেখছেন, আর লকডাউন বাস্তবায়নে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন? দেবাশিস, এটি রাজধানীর অন্যতম ব্যস্ততম একটি এলাকা ফার্মগেট। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে ঈদের আগের 2 দফায় কঠোর যে বিধিনিষেধ ছিল সেই 2 দফার কঠোর বিধিনিষেধের সময় এটি রাস্তাটি একেবারেই পরিপূর্ণ ছিল মানুষ এবং যানবাহনের যে ব্যক্তিগত পরিবহন থেকে শুরু করে সব কিছু। কিন্তু আজকে যদিও ছুটির দিন, পাশাপাশি ঈদের 3য় দিন, তো সব মিলিয়ে মানুষের চলাচল একেবারেই কম। আপনি দেখতেই পাচ্ছেন কয়েকটি রিক্সা ছাড়া ব্যক্তিগত পরিবহন যেগুলো বের হচ্ছে একেবারে জরুরি প্রয়োজন। আমরা বেশ কয়েকটি চেকপোস্টে আমরা গিয়েছিলাম, সেখানে যেটি দেখেছি প্রত্যেকটি ব্যক্তিগত গাড়ি নিয়ে যারা বেরিয়েছেন বা মানুষ যারা বেরিয়েছেন তারা হয় কেউ ঢাকার বাইরে থেকে ঢাকায় ফিরেছেন, যানজটে পড়ে দেরি হয়েছে, কেউ হাসপাতালে যাচ্ছেন, কেউ রোগী দেখতে যাচ্ছেন, কেউ ডাক্তারের কাছে ওষুধ দিতে যাচ্ছেন, অথবা কেউ জরুরি পণ্য বা জরুরি সেবার সাথে সংশ্লিষ্ট এবং গণমাধ্যম কর্মী। এছাড়া আমরা এর বাইরে একেবারে অহেতুক এর আগে যে ধরনের মানুষ দেখা গিয়েছিল যে অহেতুক মানুষ বিধিনিষেধ দেখার জন্য বের হওয়া বা অন্যান্য কাজে আড্ডা দেওয়ার জন্য বের হয়, সে ধরনের আসলে খুব একটা চোখে পড়েনি। তবে জেলা প্রশাসনের একটি অভিযান ছিল, সেখানে 2-1 জন এরকম যারা বেরিয়েছে তাদেরকে জরিমানাও করা হয়েছে। দেবাশিস, ধন্যবাদ রিয়াজ যুক্ত হবার জন্য। লকডাউনের খবর জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মওদুদ রানা। রানা, লকডাউন কার্যকরের পর স্বাস্থ্যবিধি কতটা মানছে মানুষ, প্রশাসনের তৎপরতাই বা কেমন দেখছেন? দেবাশিস, প্রশাসনের তৎপরতা বেলা বাড়ার সাথে সাথেই বাড়ছে। আমরা দেখেছি পুলিশি চেকপোস্টগুলোতে পুলিশের সংখ্যা বেড়েছে এবং রাজশাহী নগরীতে 4টি ও 9টি উপজেলায় 8টি ভ্রাম্যমাণ আদালত কাজ করছে। একই সাথে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি এবং র্যাব সদস্যরাও মাঠে নেমেছেন। কিন্তু তারপরেও রাস্তায় আসলে সাধারণ মানুষের উপস্থিতি কমেনি, বরং বেলা বাড়ার সাথে সাথেই বাড়ছে। এই সাধারণ মানুষের বেশিরভাগই আসলে ঈদের যে আনন্দ সেটি ভাগাভাগি করার জন্য স্বজনদের বাড়িতে গিয়েছিলেন, কেউ নিজ বাড়িতে ফিরছেন, কেউ আবার নতুন করে স্বজনদের বাড়িতে যাচ্ছেন। একই সাথে ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন শহরে যাওয়ার জন্য এখান থেকে অনেকেই রওনা হয়েছেন। পুলিশ তাদের সাথে কথা বলছেন, কিন্তু খুব বেশি তাদের বিরুদ্ধে কোনো ধরনের আইনগত ব্যবস্থা নিতে এখন পর্যন্ত দেখিনি। আর এই যে সাধারণ মানুষের স্বাস্থ্যবিধি মানার প্রবণতা খুবই কম। আমরা দেখেছি যে অটোরিকশা এবং যেসব সিএনজিগুলো রয়েছে সেখানে মানুষ গাদাগাদি করে যাচ্ছেন। যেহেতু মানুষের তুলনায় সড়কে যানের সংখ্যা কম, সে কারণেই তারা আসলে স্বাস্থ্যবিধি মানার যে সুযোগ সেটিও কম পাচ্ছে, কিংবা অনেকেই মানতে চাইছেন না। বিশেষ করে যারা নারীরা রয়েছেন তাদের আমরা খুব একটি স্বাস্থ্যবিধি মানতে দেখিনি। আর এই স্বাস্থ্যবিধি না মানার ফলে রাজশাহীতে আজও 22 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 11 জন রাজশাহী জেলার, এবং শেষ 24 ঘন্টায় নমুনা পরীক্ষার হারে 33.33% মানুষ আক্রান্ত হচ্ছেন। দেবাশিস, রানা, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। প্রধান 2 ফেরিঘাটে লকডাউন বিধিনিষেধ মানা হচ্ছে না। দৌলতদিয়া পাটুরিয়াতে এখনও পারাপার হচ্ছে যানবাহন, তার মধ্যে বেশিরভাগই ব্যক্তিগত গাড়ি। নদী পাড়ি দিচ্ছেন কর্মস্থলমুখী মানুষও। একই চিত্র শিমুলিয়া বাংলা বাজারে। ভোর থেকেই লঞ্চ, ফেরি, স্পিড বোটে করে পদ্মা পাড়ি দিচ্ছেন অনেকে। ঘাট সংশ্লিষ্টরা বলছেন, ঘাটে আগে থেকে অপেক্ষমান যানবাহন, যাত্রী কেবল পারাপার হচ্ছে, সেটা শেষ হলে ফেরির সংখ্যা কমিয়ে দেওয়া হবে। সে সময় জরুরি পরিষেবা ছাড়া কোনো যানবাহন পারাপার হতে দেয়া হবে না। ঈদের আমেজ পুরোপুরি শেষ হবার আগেই আবারও শুরু হলো কঠোর লকডাউন। তাই গতকাল সারাদিনই ঢাকায় ফিরেছে মানুষ। রাতে চাপ বাড়লে রাজধানীর প্রবেশ মুখগুলোতে তীব্র যানজট দেখা দেয়। এতে ভোগান্তিতে পড়েন তড়িঘড়ি করে ফেরা নগরীর বাসিন্দারা। ঈদের রেশ কাটতে না কাটতেই কঠোর লকডাউন। একদিকে ধর্মীয় উৎসব, আরেকদিকে সংক্রমণ ঠেকাতে বিধিনিষেধ। ফলে সাধারণ মানুষকে পড়তে হয় ভোগান্তিতে। রাজধানীর প্রবেশ মুখগুলোতে দেখা যায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ভিড়। রাতে তীব্র যানজট লেগে যায় গাবতলীতে।
জ্যাম পাইছি একটু এলেঙ্গাতে আর জ্যাম পেলাম আমিন বাজারে। গাবতলী এসে মনে হলো যে কোনো লকডাউনের কোনো চিহ্নই নাই, প্রচুর গাড়ি। 7 ঘন্টা লাগেছে আর কি, লোকাল গাড়ি তো সেই কারণে। চাকরিতে আসতেই হবে, গন্তব্যস্থলে আসতেই হবে, কারণ আমাদের তো ছুটি নেই। এদিকে রাত থেকেই সদরঘাটে ভিড়তে থাকে একের পর এক লঞ্চ। এরপরই শুরু হয় মানুষের ঢল। ভোর পর্যন্ত চাঁদপুর, বরিশাল ও হাতিয়া থেকে আসে এসব জলযান। সদরঘাটে নেমেই অনেকে পড়েন পরিবহন সংকটে। গন্তব্যে পৌঁছতে তাদেরকে পোহাতে হয় ভোগান্তি। এই যে কষ্ট করতেছে মানুষ, বাচ্চা পোলাপান নিয়ে আসতে যে এত কষ্ট হয়েছে। শুক্র শনিবারটা পর্যন্ত যে লকডাউন না দিত তাহলে মানুষ আসতে দিতে আসতো। এই মুহূর্তে লকডাউনের মধ্যে চাকরির জন্য আসতে হচ্ছে। যদি লকডাউনটা আরেকদিন বাড়াই কমে যদি আগামী দিন দেওয়া হয় তাহলে আমরা সামনে আসতে পারতাম, কষ্ট করে আসতে হচ্ছে আর কি। আমাদের বলছে কিন্তু অফিস খোলা, সেজন্য আমাদের আসতে হয়েছে। আমাদেরকে বলা হয়েছে যে লকডাউনের মধ্যে অফিস চলবে, সেজন্য আমরা আসতে হয়েছে। কেউ কেউ আবার ঢাকা ছেড়ে গেছেন। অনেকে আবার ঈদের দিনটি স্বজনদের সাথে কাটিয়েই রওনা দেন ঢাকার উদ্দেশ্যে। স্বল্প সময়ের জন্য লকডাউন শিথিল করায় অসন্তোষ প্রকাশ করেন অনেকে। বলেন, ঈদ শেষ হতে না হতেই কঠোর লকডাউন তাদের ভোগান্তি বাড়িয়েছে বহুগুণে। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। সারা দেশে লকডাউন কার্যকরে মাঠে নেমেছে প্রশাসন। পাশাপাশি কাজ করছে পুলিশ, র্যাব সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সড়কে সড়কে বসেছে চেকপোস্ট, নিয়ন্ত্রণ করা হচ্ছে যান চলাচল। ঈদ শেষে কর্মস্থলে ফেরায় প্রথম দিনে সাধারণ মানুষকে সতর্ক করা হচ্ছে, বন্ধ আছে যান চলাচল। রিকশাসহ ছোট গাড়িতে চড়ে গন্তব্যে যাচ্ছেন সাধারণ মানুষ। খোলেনি শপিং মল, ব্যবসা প্রতিষ্ঠান। তবে অলিগলির দোকানগুলোতে বিধি মানা হচ্ছে না। এই তো বছর করা দিন একটু না বেড়ালে তো হবে না। বোনের বাড়ি বেড়াতে যাচ্ছে, মেয়ে দুইটা লিয়ে পরের বাড়িতে বেড়াতে এসেছে। যেতাম না, আমার আব্বু একটু অসুস্থ, এর জন্য যাবো। অবস্থা খুব খারাপ, আমরা এখন পেটের দায়ে আপ ডাউন করতেছি। ঈদে শিথিল লকডাউন ঝুঁকি বাড়িয়েছে গ্রাম ও শহরে। এর প্রভাবে আগস্টের দ্বিতীয় সপ্তাহে করোনা সংক্রমণ বাড়ার আশঙ্কা বিশেষজ্ঞদের। তাই এবারের লকডাউন কঠোরভাবে পালনের তাগিদ জাতীয় পরামর্শ কমিটির সভাপতি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ। রাসেল আহমেদের রিপোর্ট। ঢিলে ঢালা বিধিনিষেধের সর্বোচ্চ সুযোগ নিয়েছে মানুষ। হাটবাজারের স্বাস্থ্যবিধি মানায় উদাসীনতা, গণপরিবহনে উপচে পড়া ভিড়, অর্ধেক যাত্রী বা 3 ফিট দূরত্বের বালাই ছিল না কোথাও। ঈদ আনন্দে মশগুল সময়ের মাসুল গুনতে হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। কিন্তু দেখা গেল যে মানুষজন পুরোপুরি রাস্তায় নেমে গেছে, বাজারঘাট শুরু হয়ে গেছে, পশুর হাটে মানুষ গেছে, দলে দলে মানুষ শহর ছেড়ে গ্রামে গিয়েছে এবং অনেকের মধ্যেই মুখে মাস্ক ছিল না। স্বাস্থ্যবিধি মানে নাই, তার কারণে কিন্তু সংক্রমণটা বাড়ার একটা বড় ধরনের ঝুঁকি রয়ে গেল। এমনিতেই 200-র কাছাকাছি দৈনিক মৃত্যুর সংখ্যা, তার উপর সংক্রমণের সহায়ক পরিবেশ ঝুঁকি বাড়িয়েছে কয়েক গুণ। তাই করোনা পরীক্ষার পরিধি বাড়ানো ও আইসোলেশন ছাড়াও লকডাউনে আরও কঠোর হওয়ার তাগিদ জাতীয় পরামর্শ কমিটির। তো বড় যখন ঝুঁকি নিয়েছি আমরা, অর্থনীতির ঝুঁকি, তাহলে প্রত্যেককে আমার দায়িত্ব আছে তো যে আমাকেও বাঁচতে হবে, আমার পরিবারকে বাঁচতে হবে, আমার দেশকে বাঁচাতে হবে। যে কোটি মন্ত্রণালয়, যে কোটি অধিদপ্তর এটার সঙ্গে সংশ্লিষ্ট, তারা যেন অত্যন্ত সিরিয়াসলি সমন্বয়ের মাধ্যমে আন্তরিকতার সাথে কাজ করে। এরই মধ্যে মোট সংক্রমিত রোগীর সংখ্যা প্রায় 9.5 লাখ। রাজধানীর হাসপাতালগুলোতে ফাঁকা নেই আইসিইউ বেড, সাধারণ বেড ও শেষের দিকে। চিকিৎসকরা বলছেন, ভারতের মতো ব্ল্যাক ফাঙ্গাস এড়াতে স্টেরয়েড কম ব্যবহারের পাশাপাশি পশুর বর্জ্য পরিষ্কার ও পরিচ্ছন্নতা জরুরি। আমার বডি ইমিউনিটি ভালো থাকলেও যে আমাকে আনহাইজেনিক পরিবেশে থাকা যাবে না, আমাকে অবশ্যই হাইজিন মেনটেন করতে হবে। এটা শুধু যে কোভিড তা না, হয়তো আমরা একসময় কোভিড থেকে আমরা ওভারকাম করব, বাট তখনও তো আমাদের ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। শুধু ব্ল্যাক ফাঙ্গাস না, যে কোনো ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। সেক্ষেত্রে আমাদেরকে স্যাঁতসেঁতে আবহাওয়া বা স্যাঁতসেঁতে পরিবেশে অ্যাভয়েড করে চলতে হবে। তাদের মতে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া ঠেকাতে পারলে মারণঘাতী এই রোগ থেকে বাঁচানো সম্ভব। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। করোনা এবং উপসর্গ নিয়ে কয়েক জেলায় এখন পর্যন্ত 122 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে খুলনা বিভাগেই করোনায় আরও 30 জন মারা গেছে। এছাড়া কুষ্টিয়াতে উপসর্গ নিয়েই মারা গেছে 11 জন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গেল 24 ঘন্টায় মৃত্যু হয়েছে আরও 22 জনের। এর মধ্যে 16 জন উপসর্গ আর 6 জন করোনায় মারা গেছে। আরও 20 জনের মৃত্যু হয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। বগুড়ায় মারা গেছে 17 জন, কুমিল্লায় প্রাণ গেছে 7 জনের। এছাড়া ঠাকুরগাঁয়ে 3, নোয়াখালীতে 4 ও সিলেটে 8 জন মারা গেছে। এদিকে হাসপাতালে নতুন রোগী ভর্তির চাপ কমেনি।
সরকার সর্বনিম্ন 18 বছর বয়সীদের টিকা দেওয়ার কথা ভাবছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। সকালে মুগদা জেনারেল হাসপাতাল পরিদর্শনে গিয়ে তিনি এই কথা বলেন। জানান, প্রান্তিক পর্যায়ে এনআইডি দিয়েই টিকা দেওয়ার বিষয়টি নিয়েও চিন্তাভাবনা করা হচ্ছে। এছাড়া দেশের কয়েকটি জায়গায় ফিল্ড হাসপাতাল করার বিষয়টিও প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি। এদিকে ঈদের পর ফের রাজধানীর হাসপাতালগুলোতে বাড়তে শুরু করেছে করোনায় আক্রান্ত রোগী ভর্তি। ফের রোগীর হার বেড়ে যাওয়ায় তীব্র হচ্ছে চিকিৎসা সংকট। রোগী ইমার্জেন্সি হয়, ওনারা বললো সাজেস্ট করে যে আইসিইউ ছাড়া আসলে পসিবল না, তো দেন আমরা ওখান থেকে অ্যাম্বুলেন্সে করে এখানে নিয়ে আসি আর কি। বাসায় ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করছি কিন্তু কিছুই হয় নাই, আরো বেশি সিরিয়াস হয়ে গেছে। আইসিইউ পাচ্ছি না, এই জন্য নিয়ে যাচ্ছি অন্য হসপিটালে। বয়স সীমাটা কমানোর জন্য উনি একটা অনুশাসন দেবেন, সর্বনিম্ন যেটা 18 পর্যন্তই হয়তো করে দেওয়া হবে। এটার ব্যাপারে আমাকে মন্ত্রী মহোদয় আজকে সকালবেলা জানিয়েছেন। আমরা এটার আমাদের কমিটিতে আলোচনা করে কিভাবে এটা করা যাবে সেটা আমরা চিন্তা ভাবনা করি। রাজধানী হাসপাতালে খবর জানাতে মহাখালী ডিএনসিসি করোনা হাসপাতাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুদ্দিন রবিন। হাসপাতালে রোগীর চাপ কেমন দেখছেন, আমরা বিস্তারিত জানতে চাই। দেবাশিস, হাসপাতালের অবস্থা আসলে ভয়াবহ এবং এই চিত্রটা বলে বোঝানোর সুযোগ নেই। এই কারণেই যে কেবলমাত্র স্বজন যারা আছেন তারাই বুঝতে পারেন বা অনুভবটা করতে পারেন কতটা ভয়াবহ পরিস্থিতি গিয়ে ঠেকেছে। এখানে একজন রোগী দেখছেন যিনি মুন্সিগঞ্জ থেকে তার স্বজনরা নিয়ে এসেছেন। মুন্সিগঞ্জেই চিকিৎসাধীন ছিলেন এবং চিকিৎসকরা পরামর্শ দিয়েছে যে যেন তাকে উন্নত চিকিৎসার জন্য যে কোনো সময় আইসিইউর প্রয়োজন হতে পারে, সেই সম্ভাবনার জায়গা থেকে ঢাকায় মহাখালী ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালে তারা রেফার করেছে এবং সেখানে নিয়ে আসা হয়েছে। এবং এরকম চিত্র আসলে অহরহ। এবং যদি বলতে চাই, পাশেই অনেকগুলো অ্যাম্বুলেন্স দেখতে পাবেন দেবাশিস, সেই অ্যাম্বুলেন্সগুলোতে কেউ মৃতদেহ নিয়ে চলে যেতে হচ্ছে। আইসিইউ থেকে মূলত সুস্থ হয়ে ফিরে আসার সংখ্যা খুবই কম। এবং একটি অ্যাম্বুলেন্স দেখতে পাচ্ছেন স্বজনরা সেই রোগীকে নিয়ে যাচ্ছেন, কেননা আইসিইউর প্রয়োজন। অথচ এই মহাখালীর কোভিড ডেডিকেটেড যে হাসপাতাল, সেখানেই আইসিইউর সংকট দেখা দিয়েছে। আইসিইউ মিলছে না বলেই স্বজনরা অন্যত্র নিয়ে যাচ্ছেন। সকাল থেকেই এরকম অনেকগুলো চিত্র, আসলে অনেকগুলো ছোট ছোট খণ্ড খণ্ড চিত্র আমাদের চোখে দৃশ্যমান হয়েছে, যেই চিত্রটা বলে দিচ্ছে যে হাসপাতালে রাজধানীর রোগীগুলো তো রয়েছেই, এর বাইরে ঢাকার বাইরে থেকে বিভিন্ন জেলা শহর থেকে প্রান্তিক পর্যায় থেকে আসলে রোগীরা আসছেন। স্বজনরা তাদের আসন নিশ্চিত করার জন্য, আইসিইউ সেবা নিশ্চিত করার জন্য সেই অপেক্ষায় আছেন। ভয়াবহ এই চিত্র আসলে হাসপাতালগুলোতে। দেবাশিস, ধন্যবাদ রবিন যুক্ত হবার জন্য। বাগেরহাটের ফকিরহাটে ট্রাকের সাথে সংঘর্ষে অটোরিকশার 6 আরোহী নিহত হয়েছে, আহত আরও একজন। সকালে গোড়তলি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, পণ্যবাহী একটি ট্রাক গোপালগঞ্জ থেকে মোংলার দিকে যাচ্ছিল। সেটি গোড়তলি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সাথে সংঘর্ষ হয়। এতে দুমড়ে মুচড়ে যায় অটোরিকশাটি। ঘটনাস্থলে 6 আরোহী নিহত হন। তারা সকলেই পান বাজার এলাকার পান বিক্রেতা বলে জানা গেছে। নিহতদের মধ্যে 3 জনের পরিচয় জানা গেছে। তারা হলেন রামপালের আব্দুল হাই, ফকিরহাটে উৎপল রাহা ও নয়ন দত্ত। ঘাতক চালক ওসমান গনিকে আটক করেছে পুলিশ। জব্দ করা হয়েছে ট্রাকটিও। মরদেহগুলো ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে রাখা হয়েছে। এসে দেখি যে 5 জন রাস্তায় অলরেডি ডেড বডি পড়ে রয়েছে এবং একজন আপনার গাড়ির সাথে পিকআপ গাড়ির সাথে আটকানো আছে। অটো সিএনজি 7 জন, 7 জনের 6 জন স্পট ডেথ মারা যায়। একজন জীবিত আছে, পিকআপের ড্রাইভারটা আটক আছে। লাশের সুরতাল হবে। পদ্মা সেতুর পিলারে ধাক্কা খেল যাত্রী ও যানবাহনবাহী একটি ফেরি। এতে অন্তত 20 যাত্রী আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে বাংলাবাজার থেকে ঢাকামুখী কয়েকশত যাত্রী ও অর্ধশতাধিক যানবাহন নিয়ে শাহজালাল নামের রো ফেরিটি শিমুলিয়া ঘাটে যাচ্ছিল। পদ্মা সেতুর পিলারের সামনে গেলে হঠাৎ ফেরির ইঞ্জিন বন্ধ হয়ে যায় এবং এক পর্যায়ে পিলারের সজোরে গিয়ে ধাক্কা লাগে। এতে যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। চালকের অদক্ষতায় এই দুর্ঘটনা বলে অভিযোগ যাত্রীদের। তবে তাৎক্ষণিক চালক ফেরি নিয়ন্ত্রণে নেয় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পান যাত্রীরা। শেষ পর্যন্ত শিমুলিয়া ঘাটে নোঙর করে ফেরি। দায়িত্ব সঠিকভাবে পালনে ব্যর্থ হয় ফেরি মাস্টার আব্দুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করেছে বিআইডব্লিউটিসি।
বাড়ি খেয়ে যাওয়ার বাড়ি খাওয়ার মাথা ফেটে গেছে, বাড়ি খেয়ে প্লেয়ারের সাথে ধাপ করে সব মাল উপরে পড়ে গেছে, আর কাঁচ মাছ ভাঙ্গে মনে করেন মালটা লাইলেই উঠে গেছে। আমার মাথা ফেটে গেছে, নিচে ব্লাড জ্বরের জন্য আমি কারণ যেটা বান্ধা না থাকলে মারা যেত। ব্রেকার করে গেছে, এইভাবে দিচ্ছি পরে অন হয়েছে, তখন আবার দেখি সচল হয়েছে, কিন্তু অতক্ষণে ফেরির গা দিয়ে ব্রিজের পাশে গিয়ে চাপটে গেছে। গোপালগঞ্জে প্রধানমন্ত্রী উপহারের ঘরে এবার প্রথমবারের মতো ঈদ উদযাপন করছেন উপকারভোগীরা। একদিকে মাথা গোজার নিরাপদ আশ্রয়, অন্যদিকে ঈদ, দুই মিলিয়ে এসব পরিবারে এবার উৎসব আনন্দের আমেজ। শুধু জমি সহ ঘরই নয়, উপকারভোগীদের স্বাবলম্বী করে তুলতে সরকারি সহায়তা সহ বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। 11 বছর বাড়া ছিলাম, অনেক কথা শুনছি অনেক মানুষের, কিন্তু খালি কইছে আল্লাহ তাআলা তুমি একটু মিলাইও, ঘর মিলে। তাই গোপালগঞ্জ সদরে আশ্রয়ন প্রকল্পে জমি সহ নতুন ঘর পেয়েছেন জেলিনা বেগম। মুজিব বর্ষে প্রধানমন্ত্রীর উপহার পরিবারটির ঈদ আনন্দ বাড়িয়েছে বহুগুণ। মনের থেকে দোয়া করে যে আল্লাহ যেন শেখ হাসিনারে আরো নেক দান করে, সেজন্য দেশের জন্য আরো কিছু করতে পারে। আশ্রয়ন প্রকল্পের প্রতিটি ঘরে এবার উৎসবের আমেজ। মাথা গোজার ঠাঁই ছিল যাদের বড় দুশ্চিন্তা, তারা পেয়েছেন নিরাপদ আশ্রয়। তাই এবারের ঈদ এসব পরিবারের জন্য উৎসবের আনন্দের। আমাদের ঈদটা আগে অনেক খারাপ গেছে, কিন্তু এবার আমাদের ঈদটা অনেক ভালো হচ্ছে, কারণ সরকার থেকে আমাদের একটা ঘর দিচ্ছে, আমাদের একটা থাকার জায়গা হয়েছে। ঘর ভাড়া দেবো না, আমরা ছেলে মেয়েরে কিছু খাবো। এখন সরকার আমাকে ঘর দিচ্ছে, আমরা খুব আনন্দিত ঈদ করতেছি। এখন আমার নিজের বাড়ি হয়েছে, আমার ছেলে মেয়ে নিয়ে আমি ভালোভাবে ঈদ করতে পারছি। নিজস্ব ঘর এবং ঈদের আনন্দ একসাথে তারা উপভোগ করছে। আমি আমার ইউনিয়নের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু এবং ধন্যবাদ জানাচ্ছি। শুধু জমিসহ ঘর উপহারই নয়, উপকারভোগীদের স্বাবলম্বী করে গড়ে তুলতে পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। বিভিন্ন ধরনের সরকারি সহায়তা, বিশেষ করে আমাদের যে মানবিক সহায়তাগুলো আছে, সেই সহায়তাগুলো তাদের কাছে যথাযথভাবে পৌঁছানোর জন্য আমরা সবসময় চেষ্টা করি। তাদেরকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তাদেরকে আরও স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য ইতিমধ্যে আমাদের জেলা প্রশাসক মহোদয় নির্দেশনা প্রদান করেছেন এবং আমরা খুব শীঘ্রই সেটা শুরু করব। গোপালগঞ্জে এ পর্যন্ত প্রধানমন্ত্রীর উপহারের ঘর হস্তান্তর করা হয়েছে 1403টি পরিবারের কাছে। জাহিদ হাসান, যমুনা নিউজ। ঈদ পরবর্তী পরিচ্ছন্নতায় শুধু সিটি কর্পোরেশন নয়, দায়িত্ব নিতে হবে সবাইকে। কেননা বেশিরভাগ ক্ষেত্রেই নাগরিকদের অসহযোগিতার কারণে বেগ পেতে হয় পরিচ্ছন্নতার কাজে। শুধু রাস্তার বর্জ্য অপসারণই সমাধান নয়, পারিবারিক পর্যায়ে পরিচ্ছন্নতা নিশ্চিতের তাগিদ চিকিৎসকদের। অন্যথায় সুযোগ নেই স্বাস্থ্য ঝুঁকি কমার। রাজধানীতে পশুর কোরবানির পর্যাপ্ত জায়গা নেই, তাই নিজ বাড়ির সামনেই জবাই সেরে কেউ কাটাকাটি করেন গ্যারেজে, কেউ বা ফুটপাতে। জব দেওয়ার পর এখানে সিটি কর্পোরেশনের কর্মীরা আছে, তো ওরা আর কি নোংরা সব ময়লা বর্জ্য যেগুলো আছে সব সাথে সাথে নিয়ে যায়, আর আমরা গরুটার মাংস ভিতরে এনে তারপর এখানে কাটাকাটি করি। যেভাবে নির্দেশনা দেওয়া আছে ওই হিসাবে মানতে হবে সবাই, পরিষ্কারভাবে রাখতে হবে, বা যে জায়গায় গরু কোরবানি দিয়েছে পরিষ্কার করতে হবে, পলিথিন দেবে বা ধুইয়া ফেলতে হবে, রক্তগুলো পরিষ্কারভাবে। মোটা পলিথিনের মুখ বেঁধে নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার নির্দেশনা মানেন না নগরের বেশিরভাগ মানুষ। পশুর নাড়িভুড়ির বর্জ্য, রক্ত ও অন্যান্য ময়লা ফেলা হয় সড়কেই। ঈদের দ্বিতীয় বা তৃতীয় দিনেও অনেকে কোরবানি করায় বিপাকে পড়েন পরিচ্ছন্নতা কর্মীরা। দফায় দফায় বর্জ্য সংগ্রহ করতে হয় তাদের। গেল কয়েক বছরে রাজধানীতে কোরবানির বর্জ্য ব্যবস্থাপনার অনেক উন্নতি হয়েছে। ঈদের দিন থেকেই মাঠে থাকে পরিচ্ছন্নতা কর্মীরা। তবে চিকিৎসকরা বলছেন, শুধু সড়কের বর্জ্য অপসারণই সমাধান নয়, পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে পারিবারিক পর্যায়ে। সবই পরিষ্কার করা হয়, কিন্তু জুতাটা পরিষ্কার করতে আমরা ভুলে যাই। অবশ্যই জুতাটা বাইরে থেকে হাতে করে নিয়ে গিয়ে বাথরুমে নিয়ে গিয়ে ভালো করে পরিষ্কার করবেন। সিটি কর্পোরেশনের গাড়ি এসে পরবর্তীতে সব ময়লা টয়লা নিয়ে যায়। হয়তো যে ময়লার ইয়াটা আছে, পাত্রটা আছে, সেটা থেকে হয়তো ঢেলে ময়লাটা নিয়ে গেল, কিন্তু তার তলায় যে একটু ময়লা লেগে গেল, এটা কিন্তু গৃহকর্তা বা গৃহ কর্ত্রীকে নিজ দায়িত্বে অথবা সম্মিলিত উদ্যোগে সেটাও পরিষ্কার করে রাখতে হবে। আবর্জনার কারণে ড্রেনের মুখসহ সড়কের ঢালু অংশ যাতে আটকে না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে এলাকার মানুষকেই। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। আফগানিস্তানে তালেবানের গোপন ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার গেল 30 দিন ধরে চলা অভিযানের তথ্য জানায় পেন্টাগন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জন কিরবি বলেন, দেশটির সরকারকে নিরাপত্তা সহযোগিতা দিতেই চালানো হচ্ছে এই অভিযান। অবশ্য ঠিক কোন অঞ্চল মার্কিন বাহিনীর টার্গেট তা নিশ্চিত করেনি পেন্টাগন। তবে অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের আর্মি সেন্ট্রাল কমান্ডের অধিনায়ক জেনারেল
কেনেথ ম্যাকেনজি দিয়েছেন এই হামলার বৈধতা, এমনটা জানিয়েছে ওয়াশিংটন। অবশ্য ঘানি সরকারের সহায়তায় দূরপাল্লার বোমা ছুটতে সক্ষম ট্যাঙ্ক এবং রণতরী ইউএসএস এইসেনহাওয়ারকে অঞ্চলটিতে পাঠানো হবে কিনা সে বিষয়টি মেলেনি স্পষ্ট তথ্য। দেশটির 1/3 বেশি এলাকা বর্তমানে তালেবানদের দখলে, তবে গুরুত্বপূর্ণ শহরগুলো এখনও তারা নিয়ন্ত্রণে নিতে পারেনি। মে মাস থেকেই মার্কিন ও নেটো বহর আফগানিস্তান ছাড়তে শুরু করায় সক্রিয় হয়ে ওঠে তালেবান। আফগানিস্তান থেকে সহিংসতা বা সন্ত্রাসবাদ যেন যুক্তরাষ্ট্রে প্রবেশ না করে সেটা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। তাই পর্যবেক্ষণেই সীমাবদ্ধ না থেকে সেনা সক্ষমতা বহাল রেখেছি, কারণ তালেবান প্রতিশ্রুতি দিয়েছিল আল কায়েদার স্বর্গরাজ্য হতে দিবে না আফগানিস্তানকে। তারা অঙ্গীকার রক্ষা করতে না পারলে আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় হস্তক্ষেপ করবে যুক্তরাষ্ট্র। শঙ্কার মেঘ কেটে অবশেষে আজ আনুষ্ঠানিক পর্দা উঠছে টোকিও অলিম্পিক 2020-এর। টোকিও অলিম্পিক স্টেডিয়ামে বিকেল 5টায় উদ্বোধন করবেন সম্রাট নারুহিতো, যেখানে 339 পদকের লড়াইয়ে নামবে 33 ক্রীড়ার 51টি ডিসিপ্লিনের প্রায় 11,500 অ্যাথলেট। অংশ নিয়েছে 6 বাংলাদেশি অ্যাথলেটও, তবে দর্শকবিহীন এই আসরে অংশ নিচ্ছে না উত্তর কোরিয়া ও গিনি বিসাউ। সূর্যোদয়ের দেশে ফিরেছে গ্রেটেস্ট শো অন আর্থ। করোনা সংকটের মাঝেই শ্রেষ্ঠত্বের লড়াইয়ে অ্যাথলেটরা 33 ক্রীড়ার 51 ডিসিপ্লিনে লড়াই হবে 339 পদকের। অংশ নেবেন 11,000-এরও বেশি অ্যাথলেট। করোনার কারণে 1 বছর পিছিয়ে পর্দা উঠছে টোকিও অলিম্পিকের, তাতেও মেলেনি স্বস্তি। অলিম্পিক ভিলেজে এবার করোনার হানা। আনুষ্ঠানিক পর্দা ওঠার আগেই আক্রান্ত 80 জন অ্যাথলেট, কর্মকর্তা ও কোচ। পরিস্থিতি সামাল দিতে অলিম্পিক স্থগিতেরও চিন্তা ছিল আয়োজক কমিটির। অলিম্পিকের 32তম আসন নিয়ে জল ঘোলা কম হয়নি। বিতর্কের মুখে পদত্যাগে বাধ্য হন আয়োজক কমিটির সাবেক প্রধান মোরি। সবশেষ বরখাস্ত হলেন উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান কেন্তারো কোবায়াশি। তবে সব শঙ্কা দূর করে আজ জ্বলবে গেমসের মশাল। টোকিও অলিম্পিক স্টেডিয়ামে আনুষ্ঠানিক উদ্বোধন করবেন জাপান সম্রাট নারুহিতো। এখন সময় উৎসবের, আনন্দের। অবশেষে অপেক্ষার সমাপ্তি টেনে মাঠে নামছেন অ্যাথলেটরা। আশা করি প্রতিটি মুহূর্তই উপভোগ করবেন তারা। তবে এটা ঠিক, আসর মাঠে গড়ানোর কাজটি খুব কঠিন ছিল এবার। অলিম্পিকের এবারের আসরে যোগ হয়েছে নতুন 4টি খেলা ও 34টি ইভেন্ট। 13 বছর পর ফিরেছে সফটবল ও বেসবল। এর মধ্যে শুরু হয়েছে ফুটবল ও সফটবলের লড়াই। আসরে বাংলাদেশ থেকে অংশ নিয়েছে 6 অ্যাথলেট। উদ্বোধনী অনুষ্ঠানে দেশের পতাকা বহন করবেন সাঁতারু আরিফুল ইসলাম। করোনা সংকটের মাঝে শুরু হোক অলিম্পিক, এমনটি চাননি প্রায় 80% জাপানিজ। গেমসের প্রতিবাদে নিয়মিত বিক্ষোভ করে আসছেন দেশটির নাগরিকরা। করোনা প্রতিরোধে সম্ভাব্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে। আশা করি সুন্দর শান্ত মন নিয়ে লড়বেন অ্যাথলেটরা। তবে গ্রীষ্মের তাপদাহ নিয়েও সচেতন থাকতে হবে সবাইকে। সব ঠিক থাকলে আগামী 8 আগস্ট পর্দা নামবে আলোচিত এই আসরের। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস। জিম্বাবুয়ে বাংলাদেশ টি20 সিরিজের খবর। সিরিজ জয়ের লক্ষ্যে আজ জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। হারারেতে বাংলাদেশ সময় বিকেল 4:30টায় শুরু হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ। বৃহস্পতিবার দাপটে জয়ে সিরিজে 1-0-তে এগিয়ে যায় টাইগাররা। প্রথম ম্যাচে সফল 2 ওপেনার নাইম শেখ ও সৌম্য সরকার ইনিংস শুরু করবেন। মিডল অর্ডারে সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদ বড় ভরসা দলের। সেই সাথে আফিফ, মোসাদ্দেক, সোহানের মতো ক্রিকেটাররাও থাকতে পারেন মূল একাদশে। স্পিনে সাকিবের সাথে কে জুটি বাঁধবেন তা অনেকটাই অনিশ্চিত। পেস আক্রমণে থাকছেন সাইফুদ্দিন, মোস্তাফিজ ও শরীফুল। এখন পর্যন্ত 2 দলের 14 দেখায় 10টি জিতেছে টাইগাররা। জিম্বাবুয়ের মাটিতে খেলা 3টি টি20-র 2টিতেই জয় বাংলাদেশের। 3 ম্যাচের প্রথম ম্যাচে স্বাগতিকদের 8 উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে টাইগাররা। জিম্বাবুয়েকে 152 রানে অল আউট করে সৌম্য নাইমদের হাফ সেঞ্চুরিতে 7 বল বাকি থাকতেই 2 উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। ম্যাচ সেরা হয়েছেন অলরাউন্ড নৈপুণ্যে দেখানো সৌম্য সরকার। টসে জিতে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারে মারিমানিকে হারায় জিম্বাবুয়ে। সৌম্যর হাতে তাকে তালুবন্দি করেন মোস্তাফিজুর রহমান। এরপর মাদেভেরের 23 আর চাকাওয়ার ঝোড়ো 43 রানে বড় সংগ্রহের আভাস পায় স্বাগতিকরা। এরপর ডিওন মায়ার্সের 35 রানে সেই সম্ভাবনা ধরে রাখলেও বাকিরা ছিলেন
ব্যর্থ। মোস্তাফিজ সাইফুদ্দিনের নিয়ন্ত্রিত বোলিংয়ে 152 রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। মোস্তাফিজ 3টি, সাইফুদ্দিন আর শরীফুল নিয়েছেন 2টি করে উইকেট। জবাবে ব্যাট করতে নেমে নাইম সৌম্যের ব্যাটে দারুণ শুরু পায় টাইগাররা। 102 রানের উদ্বোধনী জুটি ভাঙে সৌম্য 50 রান করে আউট হলে ক্যারিয়ারের দ্বিতীয় হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন মোহাম্মদ নাইমও। অধিনায়ক মাহমুদুল্লাহ 15 রান করে রান আউটে কাটা পড়লেও শেষ পর্যন্ত নাইমের অপরাজিত 65 আর সোহানের অপরাজিত 16 রানে 7 বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। বাবা হারালেন জাতীয় দলের লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। দীর্ঘদিন জটিলতায় ভুগে বৃহস্পতিবার না ফেরার দেশে পাড়ি জমান তার বাবা আব্দুল কুদ্দুস। টি-20 সিরিজ খেলতে জিম্বাবুয়ে অবস্থান করছিলেন বিপ্লব। বাবার মৃত্যুর সংবাদে সিরিজের মাঝপথেই তাকে ফেরানোর সিদ্ধান্ত বিসিবির। বিপ্লবের বাবার মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 2019 সালে জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় আমিনুল ইসলাম বিপ্লবের। এখন পর্যন্ত এই ফরম্যাটে 7 ম্যাচ খেলে 10 উইকেট শিকার করেছেন তিনি। উইন্ডিজ অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ করোনায় স্থগিত করা হয়েছে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে। উইন্ডিজ দলের এক কর্মী করোনা পজিটিভ হওয়ার পর স্থগিত করা হয় ম্যাচ। যদিও ব্রিজটাউনের এই ম্যাচে টস সম্পন্ন হয়েছিল, যেখানে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যালেক্স ক্যারি। তবে ম্যাচ শুরুর ঠিক আগ মুহূর্তে আসে করোনা আক্রান্তের খবর, সাথে সাথে স্থগিত করা হয় ম্যাচ। তাৎক্ষণিকভাবে হোটেলে ফেরত পাঠানো হয় দুদলকে। আজ আবার করোনা পরীক্ষা করা হবে ক্রিকেটার ও ম্যাচ অফিসিয়ালদের। রেজাল্ট আসার আগ পর্যন্ত আইসোলেশনে থাকতে হবে সবাইকে। এরপর সিদ্ধান্ত নেওয়া হবে ম্যাচ পুনরায় আয়োজন করা হবে কি না। সুমায়া মাতসুশিমার নামটা দেশের মহিলা ফুটবল লিগে একটা মাইলফলকই বলা যায়, কারণ এই লিগে যদি প্রথম কোনো প্রবাসী নারী ফুটবলার খেলে থাকেন তিনি হলেন এই সুমায়া, যার বাবা বাংলাদেশি আর মা জাপানিজ। খেলার মাঠের বাইরে রাততেও বেশ পারদর্শী সুমায়া। প্রথমবারই শিরোপার স্বাদ পাওয়া সুমায়ার লক্ষ্য জাতীয় দলে খেলা ও সাফল্য এনে দেয়া। বাংলাদেশের এবারের নারী লিগটি অন্যতম তাৎপর্যপূর্ণ পেয়েছে, কারণ একজন খেলোয়াড় আছেন যে দেশের বাইরে থেকে এসে এই লিগে নিজের দাপট দেখিয়েছেন। আমাদের সাথে এই মুহূর্তে আছেন সেই খেলোয়াড় সুমাইয়া। সুমাইয়া, ওয়েলকাম টু যমুনা স্পোর্টস, অ্যান্ড আই ওয়ান্ট টু নো what was the thing that you have to come here and play football for Bangladesh? Well, I always wanted to play for Bangladesh. I was born in Japan, but I really had a dream to play for Bangladesh professionally. But my parents never allowed because I had studies. সুমাইয়ার অনুশীলন দেখলে চোখ ছানা বড় হয়ে যাবে যে কারো। নিজের ফিটনেসের প্রতি বেশ সচেতন সুমাইয়া নিয়মিত জিমে সময় দেন, যেখানে সাবিনা তার জিম পার্টনার। ফিটনেস অনেক ইম্পর্টেন্ট, জিম, তারপর ফুডিংটা অনেক ইম্পর্টেন্ট। সারাদিন রানিং করলেও যদি প্রপার নিউট্রিশন না পাই তাহলে মাসেল পুল হয়ে যায়, ইনজুরিতে পড়ে যায়, উইকনেস লাগে, মাথা ঘুরায়। ফুডটা অনেক ইম্পর্টেন্ট, আমি সারাদিন খাই। ফুটবলে আসাটা শুরুতে একটু কষ্টের ছিল, কিন্তু বাবা মা রাজি হলে নিজের স্বপ্নটাকে বেশ ভালোভাবেই বাস্তবায়ন করেছেন কিংসের এই ফরওয়ার্ড। লক্ষ্য আরও সামনে এগিয়ে যাওয়া। Yeah, well, I really trained very hard to reach this level. I'm not a good player yet, but I'm really working hard, and I'll keep going. Inshallah, I'll play for the national team soon. শুধু কি ফুটবল, রান্নাতেও বেশ পারদর্শী সুমাইয়া। যদিও প্রথম রান্নার অভিজ্ঞতা নাকি একটু হাস্যকরই ছিল। আচ্ছা, ট্রু, আমি অনেক টাইম লাগাই, রান্না করি, অনেক মজা হয়। প্রথম যখন রান্না করতাম তখন এই চাল ফুটতো না, নরম হয়ে যেত, তাও আমার ফ্যামিলির অনেক মজা করে খাইতো, হজম করে নিত আর কি। হ্যাঁ। দর্শক, যেমনটা বলছিলেন সুমাইয়া, যে রাধে সে চুলো বাঁধতে জানে, এবং তারই কিন্তু প্রমাণ আমরা এই মৌসুমে দেখতে পেলাম। অলোক হাসান, যমুনা স্পোর্টস, ঢাকা। দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি। পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন সহকর্মী শায়লা ইসলাম। তবে যাবার আগে আবারও মনে করিয়ে দিতে চাই, দর্শক আপনারা সবাই ঘরে এবং ঘরের বাইরে সব জায়গায় কিছুক্ষণ পরপর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ভালোভাবে জীবাণুমুক্ত করে নেবেন। সঙ্গেই থাকুন।